নমস্কার, বাংলা বলছে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিপ্লব দাস। আপনারা জানেন যে সম্প্রতি পশ্চিমবঙ্গের নির্বাচন আসার আগে যে রাজনৈতিক ডামাডোল, এই ডামাডোল বোধহয় আমরা বিগত যে নির্বাচনগুলো হয়েছে তাতে কোনোদিন দেখিনি। আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে রাজ্যের সঙ্গে কেন্দ্র তো বটেই, বিভিন্ন বিষয়ে রাজ্য কেন্দ্র শুধু নয়, রাজ্যের সঙ্গে বিভিন্ন জায়গায় একটা টানাপোড়েন শুরু হয়েছে। আজকে আমরা এই টানাপোড়েন নিয়ে আলোচনা করব। আর এই টানাপোড়েন কিন্তু একটা জায়গাতে সীমাবদ্ধ নেই। আমরা দেখছি একদিকে রাজনৈতিক টানাপোড়েন, একদিকে প্রশাসনিক টানাপোড়েন, একদিকে আবার বিভিন্ন ইস্যুতে হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে তার টানাপোড়েন, রাজ্য সরকারের সাথে রাজ্যপালের একটা টানাপোড়েন। এই যে বিভিন্ন দিক থেকে একটা টানাপোড়েন রাজ্য প্রশাসনের সঙ্গে, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব যে এই টানাপোড়েনটা যেন আমরা দেখতে পাচ্ছি একটা যদি সরল রেখা বলি, যে সরল রেখায় যাচ্ছে। তো এটা নিয়েই আমরা আজকে কথা বলবো। আমাদের সঙ্গে তিনজন অতিথি রয়েছেন। অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী, রয়েছেন অধ্যাপক শুভময় মৈত্র এবং সাংবাদিক অরূপ কালী। আমরা তিনজনকেই আমাদের বাংলা বলছে চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি এই যে বিষয়টা, তিনজনের কাছেই আমার প্রশ্ন ছোট ছোট করে, এই যে বিভিন্ন জায়গাতে টানাপোড়েন, এই টানাপোড়েনটাকে কিভাবে দেখছেন? রাজাদা প্রথমে। বিপ্লব, দেখুন যে সমস্ত রাজ্য ভারতবর্ষে এগিয়েছে তারা জানে ভারতবর্ষে একটা সংবিধান আছে, সেই সংবিধানে একটা ফেডারেল স্ট্রাকচার আছে এবং ফেডারেল স্ট্রাকচারটা এমনই যেখানে কেন্দ্রের একটা গুরুত্ব বেশি আছে। একটা কোয়াজি ফেডারেল, পলিটিক্যাল সায়েন্টিস্টরা কোয়াজি ফেডারেল শব্দটা ব্যবহার করে থাকেন। আমাদের কনস্টিটিউশনকে আমেরিকার ফেডারেল স্ট্রাকচারের সঙ্গে তুলনা করে লাভ নেই, ভারতবর্ষ ফেডারেল কান্ট্রি সব বলে লাভ নেই। এবং আমরা দেখেছিলাম বামেরা অশোক মিত্র যতদিন ছিলেন, উনি যেহেতু টানে বলতেন ফেডারেল স্ট্রাকচার ভাঙতে করে করে আমরা কেন্দ্রের সঙ্গে একটা সুসম্পর্ক রাখতে পারি। ফল হয়েছে কি, কেন্দ্রের সমর্থন পায়নি, বিনিয়োগ আসেনি। ইগোর লড়াইতে সাধারণ মানুষ ভেসে গেছে, চাকরি হয়নি, বিনিয়োগ আসেনি, কেন্দ্রের সাহায্য আসেনি, এগুলো পরিষ্কার। আমরা ভেবেছিলাম যখন তৃণমূলের সরকার এসেছে বা আসতে চলেছে, তখন এরা একটা কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক রাখবে, কেননা এখানকার মুখ্যমন্ত্রী হয়েছে, তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, প্রধান মন্ত্রী ছিলেন, আশা করা গেছিল সম্পর্কটা ভালো থাকবে। কিন্তু দেখা গেল উনিও সেই ইগোর লড়াই, যে বামপন্থীরা যে সব কথাগুলো বলতো যে আমাদের কেন্দ্রের একটা বায়াস রয়েছে, তখন উনি কেন্দ্রের মন্ত্রী ছিলেন, কোনো প্রতিবাদ করেননি। তখন উনি কংগ্রেসের নীতিতে বিশ্বাসী ছিলেন, মনে করতেন যে একটা ইউনিফর্ম একই সংবিধানে যেটা বলা আছে, কেন্দ্রের কর্তৃত্বটি ভারতীয় সংবিধানের সেটা মেনে চলতে হবে। কিন্তু এখন ক্ষমতা এসে উনি মনে করছেন যে ওনার ইগোটাকে বজায় রাখতে গিয়ে লড়াইটা করতে হবে। এবং উনি মনে করতেন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, উনি ওনার থেকে রাজনীতিতে ছোট, এই একটা ধারণা চলে আসে। রাজনীতিতে কখনো ছোট বড় বলে কিছু নেই। আজকের এসেছে সে হয়তো আমাকে একটা যোগ্যতার নিরিখে, ভাগ্যের নিরিখে, নানান নিরিখে সে হয়তো আমাকে এগিয়ে যেতে পারে, সেটা উনি বুঝতে চাননি। তারপরে উনি মনে করেছেন নরেন্দ্র মোদী আমার চেয়ে পরে রাজনীতিতে এসেছে, ও কিছুতেই ভারতবর্ষের ও প্রধানমন্ত্রী মেনে নেব না। সাফার করছি সাধারণ মানুষ। এখানে নানান ভাবে আমরা দেখলাম যে ধরনের জিনিস চলছে, বিনিয়োগ আসে না। আর এফডিআই তো বাদ দিন, আপনি জেনারেল যেগুলো হচ্ছে যে খালি মৌস, আমাদের সেই সোমনাথ চ্যাটার্জির মতো মৌস সাইন হচ্ছে, কেউ আসে না। এখানে যে কনফারেন্স হয়, কেউ আসে না। বামের সময় লাস্ট ইয়ারে ম্যাসিভ ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট দেখানো হয়েছিল, কিন্তু তারপর ধীরে ধীরে বিনিয়োগকারীরা তারা কনফারেন্স অ্যাটেন্ড করে, খাওয়া দাওয়া করে বাড়ি চলে যান, কেউ বিনিয়োগ করেন না। তারপরে লাখো লাখো বেকার গিয়ে দাঁড়িয়েছে। এই যে টানাপোড়েন, আমি যেটা আপনি বলছেন, এটা কোনো তথ্যের নিরিখে নয়, এটা কোনো আদর্শের নিরিখে নয়, এটা একেবারে দুটি মানুষের ইগোর জন্য বাংলার মানুষ সাফা করছে। হ্যাঁ, শুভময়দা, এই যে টানাপোড়েন কি বলবেন? আসলে আমি রাজাদা তো একটা অ্যাঙ্গেল থেকে বললেন, আমি একটা অন্য অ্যাঙ্গেল থেকে এই টানাপোড়েনের কথা বলি। সেটা হচ্ছে সময়ের সঙ্গে টানাপোড়েন কিভাবে পরিবর্তিত হয়, সেই জায়গাটা একটু আপনার এখানে তো কথা বলার সময় পাওয়া যায়, ফলে সেইটা বলার চেষ্টা করা যায়। দেখুন, পশ্চিমবঙ্গে যখন মমতা ব্যানার্জি প্রথম কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস করেন, তারপর থেকে কিন্তু বিভিন্ন সময়ে তার বিজেপির সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক ছিল।
এই জায়গাটা বুঝতে হবে যে বামপন্থীরা বিজেপির সব থেকে বড় শত্রু, এবং বিজেপি খুব স্বাভাবিকভাবেই দক্ষিণপন্থী একটি রাজনৈতিক দল, তারা বামপন্থীদের বড় শত্রু। এবার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিজেপির অবশ্যই একটা উৎসাহ ছিল পশ্চিমবঙ্গ থেকে বামফ্রন্ট সরকারকে উৎখাত করা। এবার এখানে বিজেপির কৃতিত্ব কত সে কথা বলা যাবে না, আমার মনে হয় হয়তো ততটা কৃতিত্ব নেই, পুরো কৃতিত্বটাই প্রায় একক মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি প্রায় একক কৃতিত্বেই বামফ্রন্টকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়েছেন, কিন্তু সেই সরানোর প্রসেসের মধ্যে কিন্তু বিজেপি কখনো মমতা ব্যানার্জির খুব একটা কোনো তীব্র বিরোধিতা করেনি, বরং আমার ধারণা এই ব্যাপারটাতে তারা সবসময় সাহায্য করার চেষ্টা করেছে। এইবার যখন বামফ্রন্ট সরকার ক্ষমতা থেকে চলে গেল, যখন বিজেপি পশ্চিমবঙ্গে আস্তে আস্তে দানা বাঁধতে শুরু করলো, পশ্চিমবঙ্গে যখন দল পরিবর্তনের ব্যাপারটা বেশ নর্মাল হয়ে গেল, এই পরিস্থিতিতেও কিন্তু 2011 থেকে 2016 মধ্যে এত দল পরিবর্তন সত্ত্বেও, তার মধ্যেও কিন্তু অনেক দল পরিবর্তন হয়েছে, বামপন্থী নেতারাও কিন্তু অন্য দলে গেছেন, এর মধ্যেও কিন্তু সব মিলিয়ে তার মধ্যে একটা প্রায় 36% সম্ভবত, আমার এক্স্যাক্টলি মনে নেই, দেখে নিতে হবে, কংগ্রেস এবং বাম জোট কিন্তু নির্বাচনে ভোট পেয়েছিল। এই 2016 ভোটটা তো সেই সময় কিন্তু বিজেপি 2014 লোকসভায় বেশ ভালো ভোট পাওয়া সত্ত্বেও তারপর হঠাৎ করে দেখা গেল যে 2016 নির্বাচনে কিন্তু বিজেপি ততটা ভালো ভোট পেল না। এরপর থেকে কিন্তু আস্তে আস্তে বাম এবং কংগ্রেসের ভোট বিপুলভাবে কমতে শুরু করলো এবং বিজেপির ভোট বাড়তে শুরু করলো। প্রতিটি রাজনৈতিক দলের মধ্যেই কিছু নিশ্চয়ই যোগাযোগ থাকে, কিন্তু আমার মনে হয় যে পর থেকেই বিজেপি বুঝতে শুরু করে যে বামফ্রন্ট এবং কংগ্রেস জোটের কিন্তু ফেরার আর কোনো সম্ভাবনা চটজলদি নেই। এবার তাদের ভোট বিভিন্ন উপনির্বাচনে বাড়তে শুরু করলো। ঠিক যেমন দেখুন 2008-এর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস বেশ ভালো ভোট পেয়েছিল, যেখান থেকে আমরা বুঝতে শুরু করেছিলাম যে বদলটা আসছে আস্তে আস্তে। 2009 লোকসভা নির্বাচনে তৃণমূল বেশ ভালো ফল করলো এবং 2011 তারা ক্ষমতা এলো। এই জায়গাতে কিন্তু উপনির্বাচনগুলো বিজেপির কাছে একটা স্যাম্পল ডেটা হিসেবে দেখা দিল, যেখানে বিজেপি দেখলো তাদের ভোট বাড়ছে, বাম এবং কংগ্রেস সুদূর তৃতীয় দলের জায়গায় চলে যাচ্ছে। এইবার বিজেপির তাহলে প্রথম কাজটা হয়ে গেল, অর্থাৎ বামফ্রন্ট একেবারে শক্তি হারালো। এই জায়গায় দাঁড়িয়ে একটা রাজনৈতিক দল হিসেবে বিজেপি চাইলো কি, যে বিজেপি চাইলো এবার যদি আমরা নিজেরা ক্ষমতায় আসতে পারি। এখানে দুটো জিনিস একসঙ্গে কাজ করছে, সেটা হচ্ছে একদিকে বিজেপি তৃণমূলের উপর চাপ দিচ্ছে, তাই নিয়ে টানাপোড়েন, আর বামপন্থীদের একটা অংশের মনে কিন্তু এটা ঢুকে গেছে যে তৃণমূলকে সরাতে গেলে বিজেপি এলেও ক্ষতি নেই, পরে বিজেপি আসুক তখন দেখা যাবে বামপন্থা কিভাবে আসে। ফলে তৃণমূলকে সরানোর ব্যাপারটাও এখানে যোগ হচ্ছে। এবার আমি শেষ করছি আর 1 মিনিটের মধ্যে। এই যে লম্বা সময় ধরে এটা চললো, মমতা ব্যানার্জির দল সেই 90-এর দশক থেকে শেষ দিক থেকে এতটা সময় নিয়ে যেটা হলো, দেখুন এই জিনিসটা আমাদের যে বলি না আমরা ফাস্ট ফরওয়ার্ড করি কোন একটা সিনেমা, সেই একই জিনিস কিন্তু ত্রিপুরায় হয়েছে। ত্রিপুরায় গোটা ঘটনাটা ঘটে গেছে ভীষণ অল্প সময়ের মধ্যে, 1 বছরেরও কম সময়, যেখানে কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তৃণমূল হয়েছে। তুলনা করুন যেন মমতা ব্যানার্জি বেরিয়ে যাচ্ছেন কংগ্রেস থেকে তৃণমূলে, সেই তৃণমূলের লোকজন বিজেপিতে গেছে এবং তারা বিজেপিতে গিয়ে বামপন্থীদের হারিয়ে তারা ক্ষমতায় এসছে। অর্থাৎ গোটা ঘটনাটা ত্রিপুরায় কিন্তু বিজেপি খুব অল্প সময়ের মধ্যে করতে পেরেছে, যে একই ঘটনা তারা এই পশ্চিমবঙ্গে ঘটিয়েছে বহু বছর ধরে। অর্থাৎ চতুর্থ যে ডাইমেনশন আমরা বলি সময়ের, সেই জায়গায় বিজেপি কিন্তু অনেকটা একই পথ নিচ্ছে এবং আমার মনে হয় সেই জায়গাতেই তারা টানাপোড়েনটা চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে চাইছে রাজ্য সরকারের সঙ্গে, রাজনীতি এবং প্রশাসন দুদিক দিয়েই, যাতে তাদের ক্ষমতায় আসার পথটা উজ্জ্বল হয়। হ্যাঁ, অরূপদা কি বলবে এই যে টানাপোড়েন এটা নিয়ে? আমি যেটা বলি, শুভময় যেটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একার ক্ষমতায় এসেছিলেন 11 সালে, সেটা বোধহয় পুরোটা সঠিক নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে অন্য শক্তিগুলো যদি না থাকতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আসতে পারতেন না। মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয়তা নিয়ে কোনো সময় কোনো সন্দেহের অবকাশ ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন তখনও ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায় যখন দল ছেড়েছিলেন তখনও ছিল না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন আমার এত জনপ্রিয়তা নিয়ে লোকসভায় একটা আসন হয়ে যায়। বামফ্রন্টের বিরুদ্ধে বুদ্ধবাবু যেটা পেরেছিলেন সেটা হচ্ছে সমস্ত বিরোধী শক্তিকে বুদ্ধবাবু নিজের দক্ষতায়, কোট আনকোট দক্ষতায় এক করে দিতে পেরেছিলেন। আমরা যদি দেখি বুদ্ধবাবু সিপিএম ছাড়া, এমনকি তার যে শরীর
ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই এবং নকশাল, সিউসি সবাই মিলে সিপিএম এর বিরুদ্ধে বলতে শুরু করলো এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে একটা বলয় হয়ে গেল। এখানেই থেমে থাকেনি, পাশাপাশি যারা বামপন্থী বুদ্ধিজীবী তারা সামনের সারিতে এগিয়ে এলো। ফলে বুদ্ধবাবু যেটা পেরেছিলেন, বিরোধীদের ঐক্য উনি তৈরি করে দিতে পেরেছিলেন, যেটা জ্যোতি বসুর আমলে কোনোদিন হয়নি। জ্যোতিবাবু কিন্তু বিরোধীদের ভাঙিয়ে রাখতে পারতেন, সেটা জানতেন, সেটা রাজনীতির একটা বড় অঙ্গ, বিশাল বড় অংশ। একইভাবে আমরা যেটা দেখলাম 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর 2011 থেকে 19 তৃণমূল কংগ্রেস কিন্তু একা, এবারে নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেক একা হয়ে গেল। তৃণমূল কংগ্রেসের লড়াই এবার সবার সাথে। তৃণমূল কংগ্রেস বিরোধীদের মোটামুটি ঐক্যবদ্ধ করে ফেলেছে। ঐক্যবদ্ধ মানে বাম আর বিজেপিতে একসাথে হাত মেলাবে না, কিন্তু কোন জায়গায় গিয়ে বামপন্থীরাও মনে করছে যে তৃণমূল কংগ্রেসকে হারাতে পারলেই তাদের বোধহয় আগামী দিনে অনেক ডিভিডেন্ড দেবে। এবার বিজেপির বিজেপির পার্সেন্টেজ অফ ভোট যেখানে গেছে, বিজেপি এবার বুঝতে পেরেছে, যেমন আমরা বলি বাঘ রক্তের স্বাদ পেয়ে গেছে, তেমনি বোঝা গেছে যে বিজেপি এখানে এবার ক্ষমতার স্বাদ পেয়ে গেছে এবং ক্ষমতার জন্য সবাই মাসুল ফোলায়। আজকে যদি আমি বলি যে বিজেপি বিভিন্ন প্রশাসনিক এবং অন্য সংস্থাকে ইউজ করছে, আমরা করি না, সেটা বোধহয় ঠিক না। কারণ আজকে একটা সুপ্রিম কোর্টের রায় বেরিয়েছে, রায় না, যেটা বলা হয়েছে সুপ্রিম কোর্টের একটা, সেখানে বলা হয়েছে যে যে সমস্ত বিজেপি নেতাদের বিজেপি ছাড়া বা তৃণমূল ছাড়ার পর যে সমস্ত মামলা করা হয়েছে, আপাতত সেই সমস্ত ফৌজদারি মামলায় কাউকে গ্রেফতার করা যাবে না। তার মানে এখানে কোনো জায়গায় সুপ্রিম কোর্টও যেখানে প্রতিহিংসার একটা জায়গা সেখানে বলছে, সেখানে উল্লেখ করছে যে এরা যখন তৃণমূলে ছিল কোনো মামলা হয়নি, কিন্তু কারোর বিরুদ্ধে 50, কারোর বিরুদ্ধে 90, একটার পর একটা মামলা, ফৌজদারি মামলা হয়েছে, তাদের গ্রেফতার করা যাবে না। উল্টো দিকে ডাইমেনশন যদি দেখি, বামেদের আমলেও আজকে যে রাজভবনকে নিয়ে হয়েছে, এরকম স্কেলে না হলেও রাজভবন তখনও কিন্তু রাজভবনের সঙ্গে লেফটের বা সিপিএম এর বা মুখ্যমন্ত্রী যুক্ত ছিল এবং নন্দীগ্রামের ওই ঘটনার পর আমাদের মনে আছে রাজভবন অন্ধকার করে রেখে দেওয়া হয়েছিল এবং গোপাল কৃষ্ণ গান্ধী একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, হারহীন করা ঘটনা। তাছাড়া উনি গোপাল কৃষ্ণ গান্ধী কিন্তু একটা রাজনৈতিক মঞ্চে উঠে গিয়েছিলেন। এখনো ধনকরকে নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ধনকর কোনো রাজনৈতিক মঞ্চে ওঠেননি। হ্যাঁ, ওনাকে বলা হচ্ছে উনি কারো হয়ে কাজ করছেন, কিন্তু ধনকর এখনো কোনো পলিটিক্যাল মঞ্চে ওঠেননি। দ্বিতীয়ত যদি দেখা যায় ইডি, সিবিআই বা এনআইএ, এরা অত্যন্ত ভাবে এদের আমরা যদি দেখি সারদা বা নারদায় কত বছর ধরে হয়নি, তাদের মতো করে মামলা করছে এখনো পর্যন্ত। এটা স্বাভাবিকভাবেই এরা একটা চাপ তো সৃষ্টি করছেই। উল্টো দিকে তৃণমূল কংগ্রেস তো বা এই সরকারও তো নানাভাবে যারা বিজেপির আছে তাদের উপরও তো বিভিন্ন জায়গা দিয়ে চাপ সৃষ্টি করছে। এই জায়গাটা এখন চাপের খেলা। সব থেকে বেশি চাপে যারা পড়ছে বিপ্লব, তারা হচ্ছে পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনের লোকেরা। এরা একটা দাঁড়িপাল্লা একবার এদিকে নামছে, একবার এদিকে নামছে, তাদের একটা স্ট্যান্ড খুব তাড়াতাড়ি বুঝে উঠতে পারছে না। এতদিন এটা জায়গায় নিচ্ছিল, এখন যে জায়গায় যাচ্ছে, এরা যেহেতু ক্যাডারের লোক, যেটা সেখানে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা অনেক বেশি, ফলে বিপ্লব চাপের যে খেলা, যে টানাপোড়েন, আমার মনে হয় এখানে সব থেকে বেশি টানাপোড়েনের মধ্যে করে বোধহয় পড়েছে এই প্রশাসনিক আধিকারিকরা। বিপ্লব কোন দিকে যাবে, কি সামাল দেবে, পুরো জিনিসটা তারাও বুঝে উঠতে পারছে না। আচ্ছা, হ্যাঁ, এই যে রাজনৈতিক, প্রশাসনিক, তারপরে আদালত, রাজ্যপাল, এই যে টানাপোড়েন, শুভময় দা, এই টানাপোড়েনটা ভবিষ্যৎটা কি বলে মনে হচ্ছে? দেখুন, মূল যে ভবিষ্যতের বলতে দুটো প্রশ্ন। একটা হচ্ছে 2021-এর যে নির্বাচন হবে, সেই নির্বাচনের একটা ফলাফল বেরোবে এবং তাতে কেউ জয়ী হবেন, কেউ হারবেন। একটা গণতান্ত্রিক দেশে এটাই তো নিয়ম, পৃথিবীর সব দেশে এটা হয় এবং এমনকি ভারতবর্ষের সব জায়গাতেও এটা হয়। যদি লক্ষ্য করে দেখেন যে বিজেপি অবশ্যই অন্য দল থেকে লোক ভাড়ায়, জেতার পরে, জেতার আগে হেরে যাওয়া লোককেও নিয়ে নেয় নিজের দল গড়ার জন্য। কিন্তু বিজেপিও কিন্তু গত কয়েকটি বিধানসভা নির্বাচন যদি দেখেন, বিজেপির মতো একটি জাতীয়তাবাদ এবং সংখ্যাগুরুর যে ধর্মভিত্তিক বিষয়, সেগুলোর উপর একটা নির্ভর করা একটা দল, সেই দলও কিন্তু এই নির্বাচনগুলোকে বেশ সুষ্ঠুভাবে হতে দেয়। আপনি যদি বিহারের নির্বাচন দেখেন, তার আগে বিভিন্ন মধ্যপ্রদেশের নির্বাচন দেখেন, মহারাষ্ট্রের নির্বাচন দেখেন, অনেক জায়গাতে আবার বিজেপির বিরুদ্ধে
বিজেপির যার সঙ্গে যারা লড়াই করেছে তারা একজোট হয়ে যায়, কিন্তু বিধানসভা নির্বাচনগুলো তারা খুব ভালোভাবে হতে দেন। সুতরাং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা মূল প্রশ্ন দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সামনের নির্বাচনে মানুষ যদি নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে তারা যাকেই ভোট দিন, বিজেপিকে দিন, তৃণমূলকে দিন, সিপিএম কে দিন, কংগ্রেসকে দিন, এই বিষয়টাই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। একটা পরিণত গণতন্ত্র আমরা চাই, এবং এই যে ধরুন প্রশাসকরা চাপে পড়ে যাওয়ার কথা অরূপ বলছেন, দেখুন তাদের যদি তাদের মতো কাজ করতে দেওয়া হতো তাহলে তো এই অসুবিধাটা হতো না। অর্থাৎ রাজনীতি এবং প্রশাসন মিলেমিশে যাওয়া, এটা আমার মনে হয় সমস্ত পিছিয়ে থাকা গণতন্ত্রেই হয়। ফলে ভারতবর্ষ যেহেতু গণতান্ত্রিক যে সূচক তাতে অনেকটা পিছিয়েই আছে, আর পশ্চিমবঙ্গ তো তার মধ্যেরই একটি রাজ্য, ফলে এগুলো হওয়াটাই স্বাভাবিক। তবে এখানকার হানাহানির পরিমাণটা বোধহয় অন্যান্য রাজ্যের তুলনায় দিন দিন বাড়ছে। সুতরাং যেটা একটাই কথা বলার, সেটা হচ্ছে আমরা এই নির্বাচন নিয়ে যদি শান্তিতে আলোচনা করতে পারি, আমরা এই নির্বাচন নিয়ে যদি নিশ্চিন্তে সমালোচনা করতে পারি, আমরা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে এবং বিপক্ষে যদি কথা বলতে পারি এবং তাতে যদি কোনো রকম আঘাত না আসে, সেটাই আমি বলবো যে আগামী দিনে আমরা সেটাই দেখতে চাই। এখন সেটা হবে কি না সে কথা তো একেবারেই বলতে পারবো না। হ্যাঁ, রাজাদা কি বলবেন, ভবিষ্যৎটা কি কি দেখতে পাচ্ছি আমরা আগামী দিনে? না দেখুন, কতগুলো জিনিস খুব পরিষ্কার হওয়া দরকার। একটা হচ্ছে যে বামেদের যে মডেলটা ছিল সেটা অনেকটা কমিউনিস্ট কান্ট্রি মডেল থেকে বড় করা। কমিউনিস্ট কান্ট্রি অবশ্য একটা ন্যাশনাল মানে পার্সপেক্টিভের স্টেট পার্সপেক্টিভের মডেল, এটা একটা অঙ্গরাজ্যের মডেল, এটা বড় করে কোনো লাভ নেই। এখানে যেমন অঞ্চলগুলো লোকাল কমিটি ইত্যাদিরা তারা কন্ট্রোল করতো, বামেরা এখানে সে ধরনের চালু করে, এবং দেখা যায় লোকাল কমিটির বদল যেগুলো ঘটতে যায় তারা সমস্ত কন্ট্রোলটা ইনফর্মাল সেক্টর, দেশটা পশ্চিমবঙ্গটা পুরোটাই ইনফর্মাল সেক্টরে চলে, এবং ইনফর্মাল সেক্টরের বড়টাই পার্টি নিয়ন্ত্রণ করে, বা পার্টির তরফের কিছু নেতা বা তাদের তাদের যারা গুণগ্রাহী বা পারিষদ আছে তারাই এই লোকাল ইনফর্মাল সেক্টরের বিরাট অংশ। ইনফর্মাল সেক্টর শুধু না, জমি কেনা বেচা, বাড়ি, সব কিছুই দেখা গেছিল এই ধরনের একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা বামেরা এসে চালু করেছিল, যেটা আগেও ছিল না, আগে কোনো একটা ছিল। বামেদের আসার পর থেকেই 1967 সালে মানে যুক্তফ্রন্টের সময় থেকে আসে, কংগ্রেসের সময় সেগুলো কিছুটা কংগ্রেস হচ্ছে এই মডেলটা কিছুটা অংশ চালু করে, এবং 77 থেকে পুরোটাই চলতে থাকে। অর্থাৎ পাড়ার যে মানে একটা সামান্য হকার কোথায় বসবে তাকেও কিন্তু লোকাল কমিটি বা লোকাল নেতাকে পয়সা দিতে হতো, 2 টাকা 5 টাকা 10 টাকা, এইভাবে হাজার হাজার লোক পরিস্থিতি দেয়, কত পয়সা হয় আমরা বুঝতে পারছি। এই মডেলটা আমরা দেখলাম তৃণমূলও কিন্তু একেবারে হুবহু ফলো করে গেল। নেতাদের রোজগার আসবে কি করে? নেতাদের রোজগার এই সমস্ত হকারদের, গরিব মানুষ, যে যেখানে আছে 5 টাকা 2 টাকা করে বড় করে। এবং এর সঙ্গে যেটা ঘটলো যে হচ্ছে যে পশ্চিমবঙ্গে যখন বামেরা এতদিন ছিল, 35 বছর ছিল, তারা যদি হাউসিং সেক্টরটাকে স্টেট কন্ট্রোলে রাখতে পারতো, তাহলে এই ধরনের আজকে যে প্রমোশন, জমি বিক্রি, হ্যাঁ এখন মানে সে বাড়ি কিতাবের কাছ থেকে, সিন্ডিকেট থেকে এ ধরনের চালু হয়ে যায়। এটা বামেরা যদি করে দিত, আইন করে দিত, হাউসিং বোর্ড ছাড়া কোথাও কিছু করা যাবে, সেটা তারা করে। একটা এখান থেকে কারাপশনের সূত্রপাত, এবং এখন যেটা দেখা যাচ্ছে সব জায়গায় হাউসিং হচ্ছে, কোনো খেলার মাঠ বাকি নেই সব জায়গায়। এবং এরপরে যেটা ঘটছে, লোকাল নেতারা তারা এই সমস্ত গুলো পাইয়ে দিয়ে বিরাট টাকা রোজগার করছে। আমি বহুদিন চাকরি করছি, চাকরি করার শেষ জীবনে একটা নিজের জন্য সোনার হার, মানে অন্য কাউকে দিতে তো পারি, নিজের জন্য সোনার একটা সামান্য চেনও কিনতে পারি। এইসব নেতাদের দেখে চমকে যায়, বাপরে। হ্যাঁ, সাধারণ হয়তো সব পানওয়ালা বিড়িওয়ালা ছিল, সাইকেল করে যেত, আমার ট্রেন দেখলে চমকে যেতে হয়, স্করপিও গাড়ি দেখলে চমকে যেতে হয়। এই জিনিস হয়ে গেছে। বামেদের সময় সেটা অবশ্য ছিল না। বামেদের সময় বামপন্থী কোনো নেতাকে ওই সোনার হার, স্করপিও গাড়ি দেখেনি। এই গত 10 বছরে স্করপিও গাড়ি মাহেন্দ্র ডেটফুল থাকবে তৃণমূল নেতাদের কাছে। যে ধরনের স্করপিও গাড়ি বাংলায় বিক্রি হয়েছে, বা সোনার চেন যারা বিক্রি করে, তাদের খুব একটা খবর আমি রাখি না, তারাও লাভবান হয়েছে এই সমস্ত তৃণমূলের নেতাদের গলায় চড়ে। এই ব্যবস্থাটা তারা কিন্তু চালু করে রেখেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই সমস্ত লোকাল মাতব্বর বিজেপি ইত্যাদি আসে ক্ষমতায়, বা যে দল ক্ষমতা আসবে তারা কিন্তু থাকবে। এখন আমার যেটা ধারণা যে বিজেপির কাছে এদের
সেগুলোর উপর নির্বাচন বিজেপি করতে চাইবে না। এই সমস্ত যে সমস্ত যারা মানে ভুইফোড়া দাঁড়িয়ে গেছে, এদের যথেষ্ট ক্ষমতাবান, কেননা এরা কোটি টাকা করেছে, এদের ভক্তরাও অনেক টাকা করেছে, এবং নতুন লোকজনটা এদের মাধ্যম দিয়ে অনেক কিছুই হয়, লোকজন সবকিছুই রয়ে গেছে। এদের অস্বীকার যেমন এই মুহূর্তে করা যাবে না, কিন্তু ধীরে ধীরে যদি এই সমস্ত মানুষগুলোকে অস্বীকার করা হয়, এরা যতদিন থাকবে ন্যায়ের শাসন আসবে না। এরাই বলে দেবে কোথায় পুলিশও পয়সা পায়, তারপরে পুলিশও ওদের কথা শুনতে বাধ্য হয়। এই শ্রেণীটি একসময় লোকাল কমিটির নামে এই বদমাইশিটা ছিল। আমার নিজে মনে আছে, থানায় গিয়ে ডায়েরি করতে গেছি, আমাকে বললাম আপনি লোকাল কমিটি এলসিএস কে জানি, কি বাবা এলসিএস আমি জানি না। তারপরে সব লোকাল তারা শুনতো না। এখনো দেখা যাচ্ছে, এখন লোকাল কমিটি এসব বলে না, নাম বলে দেয়, এটাকে কাছে আগে যান, তারপরে আমরা। এই যে অবস্থা হয়ে গেছে, এটা কিন্তু এই অবস্থার মধ্যে দিয়ে কোনো সুস্থ সমাজ অর্থনীতি কোনো দাঁড়াতে পারে না। এবং যে সরকার আসবে, বিজেপি আসুক বা কাঠমান্ডু আসুক বা এই আসুক, তাদের কিন্তু প্রথম কাজ হবে বাংলার মানুষকে এই শ্রেণীর শয়তান থেকে একটা নিষ্কৃতি মুক্তি দেওয়া। এটা করবো যারা আসবে। আমি তৃণমূলে আসা বোঝায় সম্ভব নেই, ভাঙনের জয়গান যেভাবে চারিদিকে গিয়ে চলেছে মানুষেরা, আর ওদের আসার সম্ভাবনা হয়নি। বলাই যেতে পারে বিজেপি আসছে, তারা কিন্তু আসলেই তো হবে না, তারপর থাকতে হবে, তাহলে কিন্তু জনতা আবার তাদের প্রতি বিরাট ভাবে নজর রাখবে। শুভময়দা, রাজাদা ভবিষ্যৎটা বললেন। অরূপদা, তোমার ভবিষ্যৎবাণী কি এই টানাপোড়েন নিয়ে? আগামী দিনে এই টানাপোড়েন কোথায় গিয়ে শেষ হচ্ছে? বিপ্লব, আমি ভবিষ্যৎবাণী একটা শিওর করতে পারি, যেটা হচ্ছে থার্ড ফ্রন্ট আর কি বাম এবং কংগ্রেস আসবে না। এর জন্য ভবিষ্যৎবাণী করার বিশেষ কিছু দরকার হয় না, হাত গোনার খুব একটা বেশি দরকার হয় না, এটা আসবে না। এবং ভোটটা পুরোপুরি পোলারাইজ হয়ে যাবে। এই বাম এবং কংগ্রেস মিলিয়ে ভোট নাপতে নাপতে যে কোথায় নামবে এবারে, তার কোনো কুলকিনারা নেই। এবার যে কোথায় এরা কে দাঁড়াবে, তার উপর দাঁড়িয়ে এদের পরে বাড়িটা তুলতে হবে। ফলে লড়াইটা পুরোপুরি বিজেপি ভার্সেস তৃণমূল। তো এখনো পর্যন্ত যদি আমি দেখতে পারি আজকের দিনে দাঁড়িয়ে যে বিজেপি অনেক বেশি অ্যাগ্রেসিভ এতে এগোচ্ছে। যেমন কিছুদিন আগেও যেটা কি বামেরা বলতো, যে বামেদের একটা অন্য প্রচার ছিল যে বিজেপির বিপি হচ্ছে তৃণমূল কংগ্রেস, বিজেপি এখানে অল আউট আসে না। আজকে আমরা কিন্তু দেখতে পারি না কোনো সিপিএম নেতা এই প্রচারটা করছে, কারণ এই প্রচারটা নেই, বা কংগ্রেসের এই প্রচারটা নেই। সেই প্রচারটা ভোতা হয়ে গেছে এবং সবাই এটা নিশ্চিত যে বিজেপি এবার সরাসরি লড়াইতে নেমে গেছে। এবং বিজেপি বুঝতেই পেরেছে এতদিন সরাসরি নামেনি কেন, কারণ এতদিন বিজেপি হয়তো বুঝেনি যে তারা সরাসরি নামলে যে ক্ষমতাটা দখল করতে পারবে, তখন হয়তো তাদের ভয় ছিল। তারা যদি সরাসরি নামে এবং অল আউট অ্যাডমিনিস্ট্রেটিভ বা রাজনৈতিক লড়াইটা নিয়ে যায়, সেখানে তাদের যদি না পারে বামেরা বা কংগ্রেস এখানে অনেক বেশি গ্রাউন্ডে শক্তিশালী হবে। সেই জন্যই হয়তো তারা এগোয়নি। এবার তারা মনে করেছে ক্ষমতায় যেতে পারবে, তাই জন্যই তারা সব ফ্রন্টে অল আউট আক্রমণ করছে। কিন্তু আবারও বলছি, আমি ভবিষ্যৎ দ্রষ্টা নেই, কিন্তু বাম এবং কংগ্রেস আসছে না, এর জন্য কিচ্ছু বোঝারও দরকার নেই। না, আমরা অরূপের সঙ্গে একটা বাজি ধরতে পারি, সেটা হচ্ছে বাম এবং কংগ্রেস আসছে না। এটা তো অরূপ ঠিকই বলেছেন, কিন্তু অরূপ বলেছেন বাম এবং কংগ্রেসের ভোট 12% নিচে নেমে যাবে, মানে 7-8-5 নিচে। এইটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা বাজি ধরা যেতেই পারে। এই যে আমার কিন্তু মনে হচ্ছে হয়তো এই যে গোলমালের মাঝে, অর্থাৎ এত তৃণমূল থেকে বিজেপিতে লোকজন যাচ্ছেন, তারাও তো তৃণমূলের সঙ্গেই ছিলেন, তাদেরকে বিজেপি নিচ্ছে। সুতরাং 10 বছর যে তৃণমূলের যে দায়, ভালোর দায়ও যেমন তাদের নিতে হবে, খারাপের দায়ও কিন্তু তাদের নিতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি বাম কংগ্রেসের ভোট 12 থেকে ধরুন 15-16% হলো, সেক্ষেত্রে কিন্তু বাম কংগ্রেস কোথায়কার ভোট কাটবে তার উপর অরূপ যেটা বলছেন যে বিজেপি বা তৃণমূল এদের মধ্যে একজন জিতবে, কিন্তু সেই জেতা হারার যে র্যান্ডমনেস, যে অনিশ্চয়তা, যে আনসার্টেনটি, সেক্ষেত্রে কিন্তু বাম কংগ্রেসের একটু সামান্য ভোট বাড়াও কিন্তু বিষয়টাকে ভীষণ অনিশ্চিত করে দিতে পারে। কিন্তু এই ভাঙনটা কি শুধুমাত্র তৃণমূলেই আটকে থাকবে, না বামও ভাঙবে? যেমন আজকেই দেখছি হলদিয়া বিধায়ক চলে যাচ্ছে সিপিএম এ, এটা তৃণমূলে আটকে থাকবে বলে তো মনে হচ্ছে না। কংগ্রেস ভাঙবে, বাম দিক থেকে তো প্রচুর ভেঙেইছে, আর এর মধ্যে বাম দিক থেকে প্রচুর ভেঙেছে। আসলে রক্ত তো বেরিয়েই যাচ্ছে, রক্তক্ষরণ তো থামছে না, তো থামতে কোথায় যাবে তা ঠিক নেই। সেটা কিন্তু খুব যুক্তিযুক্ত কথা অরূপ বলেছেন, খুব ইন্টারেস্টিং, এটা দেখার বিষয়। তবে অরূপের সঙ্গে
একটা বাজি লড়া যেতেই পারে যে বাম কংগ্রেসের ভোট বাড়বে না কমবে সেই নিয়ে। হ্যাঁ, আমরা এটা নিয়ে বাজি লড়া যাবে কিনা জানি না, কিন্তু তবে এইটা নিয়ে আমরা বাংলা বলছি চ্যানেলে খুব শীঘ্রই করবো, আরো কিছুদিন গেলে। আর তো বছর শেষ হতে মাত্র কিছু। হ্যাঁ, রাজাদা কিছু বলবেন এই বিষয়ে? হ্যাঁ, দেখুন আমি জাস্ট 1 মিনিট কি 2 মিনিট নেব। আমাদের অবস্থা কোন দিকে যাচ্ছে, 2016 সালে কিন্তু বামেদের একটা চান্স এসেছিল 16 সালে বিধানসভা নির্বাচনের সময়। আমরা যখন প্রথম দিকে যারা বিশ্লেষণ করতাম, আমি কিন্তু বলেও দিয়েছিলাম বামেরা আসতে চলেছে, এবং বিজেপি কিন্তু খুব সুন্দর মতন তাদের কার্ড খেলে ফেলেছিল, এবং তারা প্রথম দিকে ভেবেছিল যে তারা খুব একটা নির্বাচনে অংশ নেবে না, পরে তারা অংশগ্রহণ করে। আপনাদের অনেকেই মনে থাকবে অমিত শাহ ভবানীপুরে গিয়ে বললেন মুঝে এসিড চাই। সবাই জানে ভবানীপুরে সিট অত সহজ নয়। উনি সেখানে অনেকগুলো বক্তৃতা করলেন, এবং মানে বিরাট সংখ্যক অবাঙালি মানুষ সেখানে আছে, এবং দেখা গেল বিজেপি ক্যান্ডিডেট চন্দ্র ঘোষ যা ভোট পেয়েছে মার্জিন কিন্তু অতটা তার চেয়ে অনেক কম। বোঝাই যাচ্ছে মানে বিজেপির রোল ছিল সেখানে, যেখানে আমরা ভেবেছিলাম, আমি অ্যানালিসিস করে বলার চেষ্টা করেছিলাম প্রথম দিকে, পরের দিকে দেখা গেল সেই অ্যানালিসিসটা আমাকে পাল্টাতে হয়েছে। প্রথম দিকে আমার মনে হয়েছিল বিজেপি 5% বেশি বহুদিনই পায়নি, কোনো একটা ইমোশন না থাকলে 5% তারা 5% বেশি তারা পায়নি। তারপর আমারও মনে হয়েছিল 5% পাবে, সেটা দেখা গেল প্রায় 14%, 11% কাছে চলে গেছে, এবং সেটাই কিন্তু বামেদের সর্বনাশ কি ঘটেছে এটাই ছিল। কেন বিজেপি চেয়েছিল তৃণমূলকে আরেকটা চান্স দাও, মানে লেট দেম গেট কারাপ্টেড মোর অ্যান্ড মোর, এবং আর কি বামেদের ক্ষমতা থেকে আরো দূরে সরিয়ে দাও। কিন্তু বামেরা যারা ক্ষমতার আগে যে ক্ষমতার বাইরের যারা কাজ করেছিল, দেখা গেল ক্ষমতার বাইরে থেকে এবারে আর কিন্তু আর বামেদের সে ধরনের কাজের মধ্যে দেখা যায়নি, এবং তার ফলে যেটা ঘটছে বামেদের মানুষ দেখেছে কি, এদের 35 বছর শাসনে রেখেছিলাম, হ্যাঁ এরা কিছু করলো, আমাদের বিরাট কিছু পরিবর্তন আনেনি। কিন্তু কংগ্রেসকে দেখেছি, তৃণমূলকে দেখেছি, তাহলে বাকি পড়ে থাকছি বাকি আমরা এবারে দেখবো। এটাই মানুষের তারপরে মোহভঙ্গ হবে কিনা 10টা বছর লাগবে, 10টা বছর পরেই কিন্তু আমাদের আসার সম্ভাবনা রয়েছে, আগে একেবারেই। হ্যাঁ, তবে যাই হোক, এই টানাপোড়েন থেকে একটা জিনিস বোধহয় আমরা বুঝলাম যে রাজাদা একদম মানে 100% কাছাকাছি শিওর হয়ে গেছেন বিজেপি আসছেন এবং আগামী 10 বছর ক্ষমতায় থাকবেন পশ্চিমবঙ্গে। তো সেটা তো মানুষ জনগণ যারা তারা ঠিক করবেন। আমাদের আজকে যে বিষয়টি ছিল টানাপোড়েন, আমরা দেখবো যে এই টানাপোড়েন বছর শেষ হতে আর বেশ কয়েকদিন বাকি, তারপরে 2021 নির্বাচনের দামামা বেজে গেছে। এই টানাপোড়েন আমরা বোধহয় পশ্চিমবঙ্গে এতগুলো নির্বাচন হয়েছে আমরা দেখিনি, কেন্দ্র, রাজ্য, আদালত, রাজ্যপাল একই সঙ্গে যে এত টানাপোড়েন আমরা দেখিনি। তো এই টানাপোড়েন কোথায় যায় সেটাই আমরা দেখবো হয়তো আর কিছুদিনের মধ্যে। আর আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত ভাবে আলোচনা করব। আমরা রাজাদা, শুভময়দা এবং অরূপদা তিনজনকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শেষ। ধন্যবাদ বিপ্লবদা। নমস্কার, সবাই ভালো থাকবেন।